আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৬০। লেখনীতে সুরাইয়া রাফা। চিটাগং, বাংলাদেশ। কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্রের প্রভাবে হিমশীতল হয়ে আছে মাঝারি সাইজের নান্দনিক লিভিং এরিয়া। ভেতরে ইন্টেরিয়ার চমৎকার। ঘরের মালিক নিঃসন্দেহে রুচির প্রশংসার দাবিদার। লিভিং এরিয়ায় ঠিক মাঝখানে শরীর দাবানো গদিতে থমথমে মুখে বসে আছে নিঝুমের বাবা নাজমুল আহসান সাহেব। অকারণে একটা বিরক্তিভাব পদ্মাসন হয়ে ঘিরে বসেছে তার দুই ভুরুর মাঝখানে। চোখের সামনে কারুকাজ শোভিত কফি টেবিলের উপর ধোয়া ওঠা গরম চা আর কয়েক প্রকারের নাস্তা রাখা। মাত্রই একজন বুয়া শ্রেণীর মহিলা এসে দিয়ে গেল এসব। নাস্তা দেখে নাজমুল সাহেবের বিরক্তিভাব বাড়ল বই কমল না। তার কুচকানো চোখের প্রখর দৃষ্টি ভেতরের দরজায় নিবদ্ধ, যেন কারোর বিশেষ দর্শনের প্রতীক্ষায় তিনি। ভেতর ভেতর ক্রোধের পাহাড় জমিয়ে বাইরে স্বাভাবিক মুখে বসে থাকা দুষ্কর। অবশ্য খুব বেশিক্ষণ এই পরিস্থিতিতে বসে থাকতে হলো না নাজমুল সাহেবকে। তার অপেক্ষার ইতি ঘটিয়ে ভেতরের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো তুর্য। কপালে গজ কাপড়ের ভারী পট্টি, হাত পা সহ শরীরের দৃশ্যমান অংশে টুকটাক ক্ষতের চিহ্নের অভাব নেই। হাঁটছেও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বিরক্ত ভঙ্গিমায় অটল থেকেই তুর্যকে এবার আপাতমস্তক পরখ করলেন নাজমুল সাহেব। তুর্য সম্মোহনী আলাপের ধার ধারল না, সোজা গিয়ে গা এলিয়ে দিল কাউচের উপর। হাতে একটা আপেল নিয়ে তাতে কামড় বসিয়ে দ্বিধাহীন কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার শ্বশুরাব্বা, নাস্তা করছেন না কেন? ঠিক এই কারণেই তুর্যকে একদম পছন্দ নয় নাজমুল সাহেবের। তিনি পেশায় একজন শিক্ষক মানুষ, তার উপর একমাত্র শ্বশুর, অথচ একটা সালাম অবধি দিল না। 3/4 প্যান্ট পরে কাউচের উপর আসন দিয়ে বসে হ্যাংলার মতো আপেল খাচ্ছে। এ কেমন বেয়াদবি! কে মেনে নেবে এমন মেজামায়? নাজমুল সাহেবেরও মেনে নিতে বিশেষ আপত্তি। নেহাতি তন্দ্রা যাওয়াত ভদ্র মহিলা দুঃসময়ের সাথী, তাদের বিপদের বন্ধু, তাই না করতে পারেননি। নয়তো এমন বেয়ারা বেশরম অশিষ্ট ছেলেকে কভু নিজের আদরের কন্যার পাশে কল্পনা করতে চান না তিনি। শ্বশুরাব্বা কি একটু রেগে আছেন? মুখ ভর্তি আপেল নিয়ে সন্দিহান গলায় কথাটা তুর্য বলল। তার কথার পাছে নাজমুল সাহেবের কঠিন দৃষ্টিতে তাকাতেই তড়িঘড়ি করে বাক্য শুধরালো সে। একটু না, মনে হয় বেশি রেগে আছেন। নাজমুল সাহেবের শক্ত চেহারা লাল হয়ে আছে। তিনি ক্রোধ দমাতে না পেরে রুট কণ্ঠে বলে উঠলেন, ফাজলামো করছো? আপেল খাওয়া বাদ দিয়ে এদিক ওদিক মাথা নাড়ালো তুর্য। অর্থাৎ সে খুব সিরিয়াস। বেজার মুখে জবাব দিল, আপনার সঙ্গে কি ফাজলামো মানায় বলুন? মানালে নিশ্চয়ই করতাম। তাহলে আমার মেয়ে কোথায়? নাজমুল সাহেব চটে গেলেন। তুর্য সাবলীল কণ্ঠে প্রতিউত্তর করল, ঘরে আছে, ঘুমোচ্ছে। ঘরে আছে সেটা আমিও জানি, কিন্তু ওর পা ভেঙে গেছে, তাও তোমার জন্য। ড্রাইভ করতে না জানলে গাড়ির স্টিয়ারিংয়ে হাত দাও কেন বুঝি না বাপু। দোষটা আমার না, আপনার মেয়ের। গাড়ির মধ্যে বসে ওই ক্যাচর ক্যাচর করে আমার মাথাটা খারাপ করে দিয়েছিল। তুর্যের কথা শুনে নাজমুল সাহেবের বিরক্তি ভাব আরও বেড়ে গেল। একে তো তার মেয়েটার পা ভেঙে রেখেছে, তার উপর সঙ্গে করে বাড়িতেও নিয়ে যেতে দিচ্ছে না। চাইছেটা কি এই ছেলে? সহসা প্রশ্ন ছুড়ল, তুমি চাচ্ছটা কি বলো তো? এই নিয়ে 3 বার এসে ফিরে গেলাম, অথচ একবারও নিঝুমের সঙ্গে দেখা করতে দিচ্ছ না। ওর মায়ের কাছে থাকলে জুৎসই সেবা যত্ন পেয়ে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সেটা কি তোমার বুঝে আসে না? ধীরে ধীরে কঠিন হয়ে উঠল তুর্যের অভিব্যক্তি। থমথমে গলায় বলল, আমি আছি এখানে ওর সেবা করার জন্য, কিন্তু ওকে যেতে দেওয়া যাবে না। নাজমুল সাহেব থমকালেন। এক মুহূর্তের জন্য মনে হলো এই ছেলেটা রহস্যময়। ওর 2 চোখে ঘনীভূত হয়ে আছে অন্তহীন আধার। কেন কেন যেতে দেয়া যাবে না শুনি? নাজমুল সাহেবের কণ্ঠে বিরক্তি। তুর্য কঠিন গলায় বলল, নিঝুমকে দিয়ে দিলে আমি কিভাবে থাকবো? বিবাহিত হয়ে এতদিন একা একা থাকা যায় নাকি? তাছাড়া আমারও তো সেবা যত্নের প্রয়োজন আছে। বেহাইয়া ছেলে, জবান সামলাও। আমি তোমার শ্বশুর হই। সমগ্র মুখ গহ্বর নিষিদ্ধ জলের মতো তেতে উঠেছে তার। এই ছেলের ভালো ম্যানার তো দূরে থাক, সামান্য কমন সেন্সটুকু অবধি নেই। কার সামনে কি বলতে হয় সেটাও জানে না। নাজমুল সাহেব যখন মনে মনে তুর্যের তুলোধন করছিলেন, সেই সময় আবারও বাক্য ছড়ে তুর্য। দাঁত কেলিয়ে হেসে শুধায়, বলছি যে শ্বশুরাব্বা, পাস্তাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিজ পাস্তা তো আমার ভীষণ প্রিয়। চোখের সামনে এইভাবে অবহেলা সহ্য হচ্ছে না।
তাই আপনি অনুমতি দিলে। বাক্য শেষ করে লাজুক ভঙ্গিতে ঘাড় চুলকালো তুর্য। হতাশ নাজমুল সাহেব চোখের চশমা ঠিক করে কাউস ছেড়ে উঠে যেতে যেতে বললেন, খাও খাও, সব খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। ধন্যবাদ। ছোট্ট সম্মোহনীতে বাক্যলাপের ইতি টেনে পাস্তার প্লেট কোলে তুলে নিল তুর্য। গপ গপ করে কয়েক চামচ মুখে পুরে ফেলল, ফের বলল, এ কি উঠে যাচ্ছেন যে? নেংটি না মানে নিঝুমের সাথে দেখা করে যাবেন না? কিছুটা স্বস্তি আর কিছুটা বিরক্তি এই দুইয়ের মিশেলে তপ্ত শ্বাস ছাড়লেন নাজমুল সাহেব। মুখের গম্ভীর ভাবটা অটুট রেখে সামনের দিকে পা বাড়িয়ে থমথমে গলায় জবাব দিলেন, ঘুমাচ্ছে যখন আজকে থাক, পরের বার ওর মাকে নিয়ে আসব। ঠিক আছে, বাই বাই। নিঝুমের পা ঠিক হলে আমরাও গিয়ে বেরিয়ে আসব। গতিহীন কথায় শ্বশুরকে বিদায় জানালো তুর্য। এদিকে দরজা খুলে গিয়েও পেছনে তাকিয়ে কটমটিয়ে উঠলেন নাজমুল সাহেব। বিরক্তি ভরা কণ্ঠে স্বগক্তিতে আওড়ালেন, শ্বশুরকে যে দরজা অবধি এগিয়ে দিতে হয় সেটাও জানো না, ম্যানারলেস কোথাকার। নিঝুমের পা ভেঙেছে আজ প্রায় 15 দিন। পা ভাঙার পর থেকেই 4 দেওয়ালের মাঝে আবদ্ধ তার জীবন। আজকাল ভীষণ অস্থির লাগে, মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে। মন চায় একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত বাতাসে মন ভরে শ্বাস নিতে, কিন্তু কিভাবে? সাধারণ ঘরের কাজগুলো তার করতে হয় তুর্যের সাহায্য নিয়ে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়াশরুমে যাওয়া অবধি সব কিছুতেই তুর্যের উপর নির্ভরশীল। সেখানে একা একা বাসার বাইরে যাওয়া তো বিলাসিতা। আজকাল চারিদিকে শুধু তুর্যকেই দেখতে পায় নিঝুম। ডানে বামে সামনে পেছনে যখন যেটার প্রয়োজন হয় তুর্য সুপারম্যানের মতো হাজির। এই যেমন মাত্রই নিঝুম বারান্দায় বসে বই পড়ছিল, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো তুর্যের সর্বধ্বনি, সেই বিকেল থেকে পড়ছিস, এখন যে সন্ধ্যা হয়ে গেছে সেই খেয়াল আছে? বইয়ের পাতা থেকে চোখ তুলে চারিদিকে তাকালো নিঝুম। সত্যিই তো, সূর্য ডুবে গিয়েছে আরো আগে। সহসা মুখ ঘুরিয়ে জবাব দিল, বইয়ের পাতায় ডুবে গিয়েছিলাম, তাই টের পাইনি। আজকাল ঝগড়া হয় না ওদের, খুব জোর মনোমালিন্য হয়, কারণ নিঝুমের সব কাজেই তো এখন তুর্যকে করতে হয়। নিঝুম ক্রিসে ভর করে উঠতে উদ্যত হয়। তুর্য ওকে থামিয়ে দিয়ে বলে, ক্রিস লাগবে না, দাঁড়া, আমি তুলে দিয়ে আসছি। কথা শেষ করে নিঝুমকে আর কিছু বলার সময় দিল না তুর্য। কোলে তুলে সোজা বিছানায় নিয়ে বসালো, তারপর জিজ্ঞেস করলো, রাতে কি খাবি? আপনি রান্না করবেন? নিঝুমের পাল্টা প্রশ্ন। তুর্য একটু সন্দিহান গলায় বলল, হ্যাঁ, কেন? তাহলে চিংড়ি। ফটফট উত্তর দিল নিঝুম। তুর্যের কপাল কুঁচকে গেল, কটমট করে বলল, তুই আর ভালো হলি না নেংটি, পা ভেঙে পঙ্গু হয়ে বসে আছিস, তবু আমাকে জ্বালাতে ছাড়ছিস না। সঙ্গে সঙ্গে মুখ কালো করল নিঝুম। ছদ্ম মন খারাপ নিয়ে বলল, আপনি সেদিন ওভাবে গাড়ি না চালালে তো অ্যাক্সিডেন্ট হতো না, আর অ্যাক্সিডেন্ট না হলে তো আমার পা ভাঙতো না, আর পা না ভাঙলে তো আর আপনাকে অ্যালার্জি নিয়ে চিংড়ি রাখতে হতো না তুর্য ভাই। তুর্যের চোয়াল ঝুলে পড়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল চাঞ্চল্য মেয়েটির দুষ্টুমি ভরা চোখের পানে। নিঝুম আবারও বলল, এই বিশ্লেষণের সারমর্ম কি বুঝতে পারছেন, নাকি ভেঙে বলবো? তুর্য তৎক্ষণাৎ বিপ্লবী গলায় সেই কথার প্রতিহত করে বলল, বুঝেছি, আর সারমর্ম বোঝাতে হবে না, আমার অসহায়ত্বের ফায়দা লুটে আর কত কি। হতাশ বলি আওড়াতে আওড়াতে রান্নাঘরের দিকে চলে গেল তুর্য। এদিকে নিঝুম না চাইতেও ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসে। আজকাল তুষারকে আর খুব একটা মনে পড়ে না নিঝুমের। আগের মতো দেখার লোভ জাগে না মানুষটাকে। বুকের ভেতর উথাল পাথাল প্রেমটাও কেমন শান্ত হয়ে গিয়েছে। তুর্য সারাক্ষণ এমনভাবে মাতিয়ে রাখে চারিপাশ যে না চাইতেও ঘোরের মধ্যে থাকে নিঝুম। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন নাকি অন্য কিছু জানা নেই, তবে আজকাল বুকের ভেতরে তুর্যের প্রতি গভীর একটা মায়া সৃষ্টি হয়েছে রমণীর। নিঝুম অবশ্য জানে না সেই মায়ার গভীরতা কতখানি, হাতিয়ে দেখা হয়নি আসলে। কিন্তু সেদিন গাড়িটা হঠাৎ ওভাবে খাদে পড়ে না গেলে এই মায়াটুকু অনুভব হতো না বোধ হয়। নিজ মনের দ্বিধাদ্বন্দ্বে ডুবে গিয়ে নিঝুম হারিয়ে গেল 15 দিনের সেই আগের ভাবনায়। ভার্সিটিতে পরীক্ষা চলছে, আজকের শেষ দিন, এরপর শুরু হবে সেমিস্টার ব্রেকের লম্বা ছুটি। পরীক্ষার শেষ দিন একটু সময় নিয়েই হল থেকে বেরিয়েছিল নিঝুম। বন্ধুদের সঙ্গে আলাপচারিতার মাঝে ক্যাম্পাস পেরিয়ে কখন যে গেইটে চলে এসেছে তার হদিশ নেই। শরতের শেষ কয়টা দিন ভীষণ মেঘলা, ধূসর মেঘে থমথম করেছে চারিপাশ। বিরাগ অভিমান নিয়ে মেঘের আড়ালে মুখ লুকিয়েছে সূর্যরাজ। এমন এক মেঘলা দুপুরে হঠাৎ ভার্সিটির গেইটে দেখা মিলল অপ্রত্যাশিত এক মানবের। হুট করে বিশ্বাস হচ্ছিল না, তাই দ্বিতীয়বার চোখ কচলে আবারও ভালোভাবে খেয়াল করল নিঝুম।
সফেদ শার্ট আর কালো প্যান্টে ফর্মাল বেশভূষা নিয়ে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সে। কখনো গেটের দিকে তাকাচ্ছে, কখনো বা কবজি তুলে হাত ঘড়ি দেখছে আনমনে। লম্বা ছিপছিপে গরনের তুর্যকে সাদা শার্টে অদ্ভুত সুন্দর লাগছে। চেহারায় কোথাও কোনো ছেলে মানুষের ছোঁয়া নেই, বরং তীক্ষ্ণ চোয়াল আর অভিব্যক্তির গম্ভীরতায় তাকে ব্যক্তিত্ববান যুবকের মতোই আকর্ষণীয় দেখাচ্ছে। কিছুক্ষণের বিস্ময় কাটিয়ে তুর্যের দিকে এগিয়ে গেল নিঝুম। মুখোমুখি দাঁড়িয়ে অতি সাবলীল কণ্ঠে শুধালো, কাউকে খুঁজছেন তুর্য ভাই? তোকে? আমাকে কেন? আমি তো হলে বসে পরীক্ষা দিচ্ছিলাম। কাজ ছেড়ে শটান হয়ে দাঁড়ালো তুর্য। প্যান্টের পকেটে 2 হাত গুজে জবাব দিল, চারিদিকে একটা আষ্টে গন্ধ টের পাচ্ছিস? কেমন যেন নেংটি ইঁদুর ইঁদুর। বলেই নাক কুচকালো তুর্য। তার সস্তা তিরস্কার বুঝতে পেরে চোখ রাঙালো নিঝুম। শক্ত গলায় বলল, আপনি কি আমাকে এখানে অপমান করতে এসেছেন তুর্য ভাই? মোটেই না, তোকে গাড়িতে তুলে পরিবেশ দূষণ রোধ করতে এসেছি। তুর্যের দায়সারা প্রত্যুত্তর। নিঝুম কটমটিয়ে বলল, আপনি আগে গাড়িতে উঠুন। চারিদিকে মানুষ দেখছেন কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নির্ঘাত আমার পাশে আপনাকে দেখে ভয় পেয়েছি। ভাবছে এই হুতুম পেঁচাটা আবার দিনে দুপুরে কোত্থেকে উদয় হলো। নিঝুমের কথায় তুর্য অপ্রস্তুত হয়ে এদিক ওদিক চাইল। কই না তো। তাকাচ্ছে, জলদি গাড়িতে উঠুন। ভার্সিটিতে আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, সব শেষ হয়ে গেল। কথা বলতে বলতেই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসল নিঝুম। ভার্সিটির চত্বর পার হতে না হতেই ঘটল আরেক বিপত্তি। সামনের সড়কে বিশাল জ্যাম। কয়েকবার অযথা হর্ন বাজিয়ে বিরক্তিতে মুখ কুচকালো তুর্য। অতঃপর গাড়ি থেকে নেমে নিঝুমকে বলল, তুই বস, আমি দেখছি কি হয়েছে। অজ্ঞতা নির্লিপ্ত মুখে গাড়িতেই বসে রইল নিঝুম। একটু বাদে জ্যাম ছেড়ে দিলে তুর্য ফিরে এসে ড্রাইভিং সিটে বসল। নিঝুম একটু কৌতূহল নিয়ে শুধালো, কি হয়েছিল ওখানে বলুন তো? তুর্য কাঁধ ছাকালো, স্টিয়ারিংয়ে হাত চালিয়ে ঠোঁট উল্টে দায়সারা গলায় বলল, আরে ভার্সিটির ছেলেপেলেদের চাইল্ডিশ কাণ্ড। এরা প্রেম প্রীতি ছাড়া কিছুই বোঝে নাকি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোন মেয়েকে যেন প্রপোজ করছে একটা ছেলে। বন্ধুরা আবার তাতে উৎফুল্ল হয়ে হৈ করে হাততালি দিচ্ছে। যত সব হিরোগিরি। কেউ কাউকে ভালোবাসার প্রস্তাব দিতেই পারে, এটাতে এত বিরক্তি নিয়ে বলার কি আছে? নিঝুমের মেজাজ চড়ে গেল। অসন্তোষ গলায় বলল, আপনার মধ্যে একটা ভিলেন ভাব আছে। এভরিসিতে গিয়ে অডিশন দিলে নিশ্চিত বাংলা সিনেমায় চান্স পেতেন। আমি তো ভিলেন। সড়কের ইউটার্ন নিয়ে অতি সাবলীল কণ্ঠে প্রত্যুত্তর করল তুর্য। অথচ এই ছোট্ট কথাটিতে নিঝুমের ভাঙা হৃদয়কে ভীষণ ঝড় বয়ে গেল। হুট করেই মন স্পটে ভেসে উঠল একটা ছন্নছাড়া অনুভূতিহীন গম্ভীর চেহারা, যে সবসময় নিজেকে ভিলেন সম্বোধন করত। নিঝুমের মনে হলো ওর বুকের ওপর গোটা পাহাড়টা চাপিয়ে দিয়েছে কেউ, যার দরুন আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চাপা অভিমান নিয়ে বিড়বিড়ালো। কখনো প্রেমে পড়লে এই কথা বলতেন না। ড্রাইভ করতে করতেই ঘাড় ঘোরালো তুর্য। নিঝুমকে উপহাস করে বলল, এমন ভাব দেখাচ্ছিস যেন তুই প্রেম বিষয়ক পিএইচডি করে বসে আছিস। নিঝুম একটু আনমনা হয়ে পড়েছিল, তাই বেখেয়ালে বলে উঠল, প্রেমে তো ঠিকই পড়েছি। কার প্রেমে? ক্রিকেট বলের মতো বাক্যটা ঝট করে ক্যাচ করলো তুর্য। ধ্যানভঙ্গ হলো নিঝুমের। বোধশক্তি ফিরে পেতে কথা এড়িয়ে যেয়ে জবাব দিল, কারোর না। না বলতেই হবে, বলেছি তো কারোর না, এমনি মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। কথার মাথায় হুট করেই গাড়ির স্পিড 100 কাটায় উঠিয়ে দিল তুর্য। গতি জড়তা ধরফরিয়ে উঠল নিঝুম। কোনো মতে সিট বেল্ট আঁকড়ে ধরে নিজেকে সামলে চেঁচিয়ে উঠল, কি শুরু করলেন তুর্য ভাই? এইভাবে পাগলের মতো গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তুর্য গায়ে মাখল না সেই কথা, উল্টো সড়কের থেকে চোখ ফিরিয়ে নিঝুমের দিকে ঝুঁকে পড়ল সে। বলল, মুখ ফসকে কার কথা বেরিয়েছে সেটা আগে বল। কার প্রেমে পড়েছিলি তুই? পরপর ইউটার্ন এলো রাস্তায়। সেবেলা তুর্য কোনো মতে স্টিয়ারিং সামলাতে পারলেও নিঝুম যখন বলে উঠল, একপাক্ষিক প্রেম কোনো প্রেম নয়, ওটা শুধুই যন্ত্রণা, ব্যাস। তারপর আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না তুর্য। ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে গড়াতে সোজা গিয়ে রাস্তার খাদে উল্টে পড়ল গাড়িটা। জ্ঞান হারানোর আগ মুহূর্তে রক্তাক্ত তুর্য নিঝুমকে বুকে আঁকলে ধরেছিল। তারপর থেমে থেমে ধ্বনিত হয়েছিল তার অস্ফুট কণ্ঠস্বর, এবার প্লিজ এটা বলিস না জান, যে তোর সেই একপাক্ষিক ভালোবাসা আমি নয়, অন্য কেউ। সেদিনের কথা ভাবতে গিয়ে আবারও গা শিউরে উঠল নিঝুমের।
চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে বোধহয় মেঘ করেছে, বৃষ্টি আসন্ন। নিঝুম উকিঝুঁকি দিতেই খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে এলো তুর্য। গলদা চিংড়ি ভুনা আর ধোয়া ওঠা সাদা গরম ভাত। একটাই প্লেট, সেটা নিঝুমের দিকে বাড়িয়ে দিয়ে অন্য হাতে শরীর চুলকাচ্ছে তুর্য। এক পল ভাতের প্লেটে নজর বলিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তুর্যের দিকে তাকালো নিঝুম। তুর্য তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি ধর, চিংড়ি কেটেছি, ভীষণ হাত চুলকাচ্ছে, এক্ষুনি মেডিসিন না নিলে আমি শেষ। আপনি কেন? বুয়া কোথায়? তুই তো বুয়ার রান্না খেতে পারিস না। তুর্যের কথা শুনে নিঝুমের মাথায় হাত। কিছুটা অধৈর্য গলায় বলল, তাই বলে আপনি মাছ কাটবেন? আশ্চর্য, তুই বললি বলেই তো কাটলাম। তুর্যের কপালে চিন্তার বলিরেখা। নিঝুম তাতে ভ্রুক্ষেপ করল না। তাড়াহুড়ো ওর হাত টেনে নিয়ে দেখতে দেখতে বিরক্ত স্বরে বলল, আমি বলেছি বলে কাটতে হবে? কে আমি? আমার বউ। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ল। এই লোকের সঙ্গে পারা যায় না আর, তাই রাগ দেখিয়ে বলল, আমি খাবো না। এত কষ্ট করে অ্যালার্জি নিয়ে চিংড়ি রেঁধেছি, তুই খাবি না মানে? তোর বাপ খাবে। বলেই জোর করে এক লোকমা ভাত তুলে দিল নিঝুমের গালে। নিঝুম ভাত চিবোতে চিবোতে রাগে লাল হয়ে বলল, আমার বাপ তুলে কথা বলবেন না একদম। সরি, আমার শ্বশুর আব্বা। এবার ঠিক আছে? বাইরে অবিরাম বর্ষণ, জানালার গারদে বৃষ্টির ছাট। ভাত খেতে খেতে বেশ রাত করে ফেলেছে নিঝুম। খাওয়া দাওয়া শেষ হলে ওকে ওষুধ খাইয়ে তুর্য বলল, এবার শুয়ে পড়, আমি লাইট অফ করে দিচ্ছি। সহসা মাথা নাড়ালো নিঝুম, উল্টো প্রশ্ন করল, আপনি কি করবেন? তুর্য জানালো, সে আপাতত গানের প্র্যাকটিস করবে, খুব শীঘ্রই অ্যালবামের কাজ শুরু হবে। এই কথা শোনা মাত্র সদ্য কিশোরীর মতো বায়না ধরল নিঝুম, আমাকে একটা গান শোনাবেন, আসলে ঘুম আসছে না। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি, এমন সুযোগ লুফে নিতে মোটেই দেরি করল না তুর্য। চট চলতে বলল, একটা শর্ত আছে। কি শর্ত? তোকে শাড়ি পরতে হবে। নিঝুমের চোখ কপালে, ব্যান্ডেজ মোড়ানো পায়ের দিকে ইশারা করে বলল, এই অবস্থায় আমি আছি কি করতে? তুই শুধু বল, পড়বি নাকি? নিঝুম একটু আড়ষ্ট হলো। যদিও পা ভাঙার পর থেকেই তাকে জামা কাপড় পরাতে যথেষ্ট সাহায্য করেছে তুর্য, তার কাছে লজ্জা পাওয়ার আর কিছুই অবশিষ্ট নেই। তবুও শাড়ি পরানোর ব্যাপারটা একটু আলাদা। শাড়ি সচরাচর মানুষ ভালোবেসে পরিয়ে দেয়, সেখানে পা ভাঙা অবস্থায় তুর্য কি করে শাড়ি পরাবে? নিঝুমকে ভাবতে দেখে তুর্য হুট করে কোলে তুলে নিল ওকে। কাবার্টের দিকে যেতে যেতে বলল, চল শাড়ি চুজ করবি। পাইথন প্যারাডাইস রাশিয়া। গভীর রাত, অবিশ্রাম অঝোর ধারা তখনও ঝরছে। তুষার লাউঞ্জে বসে কোলের উপর ম্যাকবুক চাপিয়ে একমনে কিছু একটা করছে। পাশে ঘুমন্ত ইয়াসকে নিয়ে নীরবে পায়চারি করছে ফ্লোরা। প্রায় আধ ঘন্টা ধরে এইভাবেই তুষারের চোখের সামনে ঘুরঘুর করছে মেয়েটা, অথচ যন্ত্র মানব মুখ তোলার নামই নেই। উল্টো কানের মধ্যে ইয়ারবাডস গুজে বসে আছে সে। সারা রাত পায়চারি করলেও তুষারের ঘুরেও তাকাবে না, ব্যাপারটা আজ করতে পেরেই ফ্লোরা নীরবতা ভাঙল প্রথমে। ইয়াস ঘুম থেকে জেগে ওঠে, আবারও ঘুমিয়ে গেল, অথচ ইস্যু আর এরিস এখনো ফিরে এলো না। তারা রোমান্স করছে আপাতত। দৃষ্টি না তুলেই নির্বিকার জবাব দিল তুষার। ফ্লোরা কপাল বেঁকে গেল। প্রশ্ন ছুড়ল, আপনি কি করে বুঝলেন? তুষার নিজের কবজিতে আবদ্ধ ঘড়িটা তুলে ধরল, আঙুলের ইশারা করে বলল, মাফিয়া বসের হার্টবিট ফাস্ট হয়ে আছে, প্রেশারও হাই। ব্যাপারটা বুঝতে পেরে নীরবে ঠোঁট উল্টে মাথা নাড়ল ফ্লোরা। পরপরই স্বগক্তিতে বিড়বিড়ালো, আপনি রোমান্সও বোঝেন? বাহ! কি বললে? এতক্ষণে চোখ তুলল তুষার। ফ্লোরা প্রসঙ্গ এড়িয়ে মিনমিনিয়ে শুধালো, না মানে আপনি আসলে বিয়ে করবেন? ফের দৃষ্টি নামিয়ে নিল তুষার। ম্যাকবুকে চোখ বুলিয়ে আনমনে বলল, না করার তো কোনো কারণ দেখছি না। ফ্লোরা হতাশ হয়ে আবারও ঠোঁট উল্টালো। মনে মনে ভাবতে লাগলো, এই রোবটের মতো লোকটা আদৌ তাকে স্ত্রীর মর্যাদা দেবে কিনা। মনের মাঝে ঘুনপোকার মতো অসন্তোষ দলা পাকালো। মুখটা মলিন করে দাঁড়িয়ে রইল সে নির্বিকারে। রুশকন্যাকে হঠাৎ জমে যেতে দেখে চোখ তুলল তুষার। অনুভূতিহীন গলায় বলল, কি হয়েছে? ফ্লোরা নাসূচক মাথা নাড়ালো। গলা খাদে নামিয়ে প্রশ্ন করলো, আমাকেই কেন? বিয়ে করার কথা বলছো? তুষারের পাল্টা প্রশ্ন। ফ্লোরা ধীরে ধীরে মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে উত্তর ভেসে এলো ওপাশ থেকে, কেন আবার? কাপড় চোপড় ধোয়ানোর জন্য? আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধোপা তুমি, তোমার চেয়ে ভালো কাপড় আর কেউ কাচতে পারে না। ফ্লোরার মনটা এবার আধারে থমথমে হয়ে উঠল। বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল স্বপ্নে বোনা মায়া কানন।
কাল সারা রাত ঘুমায়নি একটু। তুষারের ওই একটুখানি আশকারায় কত কি না ভেবে ফেলেছে মেয়েটা, সেসব মনে পড়লে এখন লজ্জা আর গ্লানিতে পর্যস্ত হয়ে পড়ছে ভেতরটা। কণ্ঠতালু বুঝে আসে অভিমানে। ও ফ্লোরা আর দাঁড়িয়ে থাকলো না। সংক্ষিপ্ত উত্তরের কথা শেষ করে তড়িঘড়ি হাঁটা ধরলো ঘরের দিকে। তখনই পেছন থেকে আবারও ডেকে উঠল তুষার, আরও একটা কাজের জন্য। অভিমানের পাশাপাশি এবার রাগও হলো ফ্লোরার। লোকটা শুধু কাজই বোঝে। সহসা ঘাড় ফিরিয়ে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আবার কি কাজ? দাঁতের ডাকায় অধর কামড়ালো তুষার। ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ নীরব থেকে হিমশীতল কণ্ঠে প্রতিউত্তর করলো, এখন নয়, বিয়ের পর বলবো। বাংলাদেশ। বৃষ্টি স্নাত ঠান্ডা রাতে শক্ত পাথরের মতো জমে আছে নিঝুম। মোম নরম কামনীয় শরীরের খাজে খাজে পুরুষালী হাতের খড়খড়ে স্পর্শ অনুভূতি হতেই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কেঁপে উঠছে তার শীর্ণ দেহ। রমণীর মুঠোবন্দি হাত আর জমে থাকা শরীরের দিকে এক নজর দৃষ্টি বুলিয়ে হঠাৎ করে মাঝপথে শাড়ি পরানো থামিয়ে দিল তুর্য। চকিতে প্রশ্ন ছুড়ল নিঝুম, কি হলো, পারছেন না? তুর্য কিছু বলতে যাবে, তন্মাধ্যে বিদ্যুৎ চলে গেল। ফলস্বরূপ তড়িৎ পায়ে এগিয়ে এসে তুর্যের বাহু আঁকড়ে ধরল নিঝুম। শুষ্ক একটা ঢোক গিলে কুণ্ঠিত স্বরে বলে উঠল, বিদ্যুৎ চলে যাওয়ার আর সময় পেল না। এমনিতেই বাইরে ঝড় উঠেছে, আমার ভেতরে আরও বড় ঝড় উঠেছে নিঝুম, সব তছনছ হয়ে যাচ্ছে। অদ্ভুত শান্ত গলায় কথাটা বলল তুর্য। নিঝুম একটু অবাক হলো। বিজলির ক্ষীণ আলোয় তামাটে বর্ণের শ্যামসুন্দর মুখটাকে পরখ করে বলল, কি হয়েছে আপনার? তুর্য সময় নষ্ট করল না, তৎক্ষণাৎ জবাব দিল, শাড়ি পরতে হবে না তোর। ওমা, কেন? তুর্য আর উত্তর দিল না সেই কথার। শাড়ির বাকি অংশটুকু নিঝুমের শরীরে এলোমেলোভাবে পেঁচিয়ে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। পরপর ওর উপর আধশোয়া হয়ে মোহবিষ্ট গলায় আওড়ালো, তুই সবসময় আমার অসহায়ত্বের ফায়দা নিস। আজ যদি আমি তোর অসুস্থতার ফায়দা নিই তাহলে কি খুব বেশি রাগ করবি? নিঝুম অবুঝ নয়, যার দরুন তুর্যের আকার ইঙ্গিতে বলা কথাখানায় পিলে চমকে গেল রমণীর। তুর্যের বাহুতলে মিয়ে গিয়ে আড়ষ্ট গলায় বলল, আমি সবসময় চেয়েছিলাম তুর্য ভাই। তুর্য আরেকটু ঝুঁকল। রমণীর পেলব ত্বকে তপ্ত শ্বাস ফেলে বলল, আর কতদিন? দিনের পর দিন তোকে এইভাবে দেখছি, এত কিছুর পরে নিজেকে সংযত রাখা দায়। প্লিজ বোঝার চেষ্টা কর, আমিও তো মানুষ। মস্তিষ্ক বলছে সে আমার স্বামী, এদিকে মন বলছে ভালো কি করে বাসবো। সহসা মন মস্তিষ্কের বিরোধে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তুর্যের বাহু মাঝে পড়ে রইল নিঝুম। অতঃপর ক্ষণকালের নৈশব্দ। বাইরে বৃষ্টির রেশ তখন সীমানা ছাড়িয়েছে অবিরাম। একটু বাদে বাদেই বাজ পড়ছে সশব্দে। ঘরের ভেতরে পিনপতন নীরবতা। একটু থেমেই তুর্য প্রথমে ভাঙল সেই মৌনতা। রমণীর কর্ণগুহরে সংস্পর্শে গিয়ে বলল, তুই কি জানিস তোকে আমি কেন বাড়ি যেতে দেইনি? নিঝুম প্রশ্ন করল না, একটু থেমে নিজেই উত্তর দিল তুর্য, কারণ এই সময়টা আমি তোর কাছাকাছি থাকতে পারি। এমনিতে তো তোর ধারে কাছেও ঘেঁষতে দিস না আমায়, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তুর্যের শেষ কথাতে ক্রমশ দ্রবীভূত হতে থাকলো নিঝুমের জমে থাকা অন্তঃকরণ। আড়ষ্ট ভাবটা কমে গিয়ে ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠল আশ্চর্য এক রমণীয় চাহিদা। শরীরের ওপর ঝুঁকে থাকা পুরুষটির প্রতি আকর্ষণ বাড়ল। এতদিন বুকের ভেতরে যে অদৃশ্য দাবানল টের পেয়েছিল, আজ স্বামী নামক পুরুষটির সংস্পর্শে তা যেন অগ্নি স্ফুলিঙ্গের মতো ঠেকল। অবশেষে দূরত্বের শক্ত প্রাচীরে প্রথম আঘাতটা তুর্যই হানল। কোনো কিছু না বলে অতর্কিত এক চুমু আঁকল রমণীর কোমল ওষ্ঠে। নিঝুম হকচকালো। দিশেহারা তুর্য লজ্জাটুকু পাওয়ার ফুরসত দিল না ওকে। পরপর আরও কয়েকটা গতিহীন চুম্বনের প্রগাঢ়তায় ভিজিয়ে দিল ঠোঁট। অতপর জলোচ্ছ্বাসের ন্যায় বাঁধ ভাঙা হলো অনুভূতি। নিকষ নিবিড় নিশীথে বৃষ্টির তালে তালে গভীর থেকে গভীরতর হলো অদমনীয় স্পর্শ। শুরু হলো নতুন এক অধ্যায়। নাম তার প্রণয়। সেই রাতে তুর্য তার কথা রেখেছিল। শেষ রাতে নিজের পরিণীতাকে পাশে রেখেই সুর তুলেছিল গিটারে। চোখের তারায় অজস্র তৃপ্তি নিয়ে চমৎকার গলায় গেয়েছিল, রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিকশা চড়ে, বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক।